আসসালামু আলাইকুম। শুভ সকাল প্রিয় বাংলাদেশ এবং বিশ্বজোড়া আরটিভির সকল দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের। সেই সঙ্গে স্বাগত আজকের মিস্টার ম্যাঙ্গো তারকালাপে। দর্শক, সোনার চামচ মুখে নিয়ে জন্মানো সন্তানরা সকলেই যে সোনার সন্তান হয় না, সেটি আমরা জেনেছি বহুবার। বরং যে ঘরে ইচ্ছে অনিচ্ছে, অধিকারে অনধিকারে, সময়ে অসময়ে আলো বাতাস জল কাদা আর এদো ডোবার গন্ধ মাখামাখি করে, সেখান থেকেও জন্মাতে পারে গৌরব করবার মতো সোনার মানুষ। বাংলাদেশ এবং বিশ্বে এমন বেশ কিছু উদাহরণ এই কথাটি বারবার আমাদের মনে করিয়ে দেয়। সম্প্রতি বাংলাদেশ এমনই এক সোনালী কন্যার সন্ধান পেয়েছে। হ্যাঁ প্রিয় দর্শক, বলছি এই সময়ে সকলের কাছে সুপরিচিত একটি নাম, একটি ইতিহাস তৈরি করা এবারের এসএ গেমসে প্রথমবারের মতো ওয়েট লিফটিংয়ে নিজের ক্যাটাগরিতে সোনার মেডেল জয় করা মাবিয়ার কথা। হ্যাঁ দর্শক, এই মাবিয়াই হচ্ছেন আমাদের আজকের তারকালাপের তারকা অতিথি। চলুন নিজেকে এবং দক্ষিণ এশিয়াকে জয় করে ফেরা সেই মাবিয়ার কাছ থেকে শোনা যাক তার কথা। আপু, শুভ সকাল, স্বাগত। কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছি, এবং এরকম একটি গৌরব তুমি আমাদের জন্য অর্জন করেছো, সেই সাথে তো ভীষণ ভালো লাগছে। আজকে আমরা শুনবো একেবারে শুরুর কথাটা, কারণ আমরা তো এই গৌরবের কথা আমরা সবাই জানি, আমরা তোমাকে নিয়ে গর্বিত। যদি একটু জানতে চাই শুরুর সময়টা কেমন ছিল? শুরুর সময়টা অনেক ভালো ছিল। তখন আসলে ওয়েট লিফটিং মানে বুঝতাম না যে আসলে ওয়েট লিফটিংটা কী। তো তখন থেকে এখন অবধি জার্নিটা অনেক কষ্টের ছিল। আর শুরুটা তো মামার হাতেই করা। মামা নিয়ে গেল তার বন্ধু ফারুক সরকার কাজল, ওনার রিলেটিভে। তা নিয়ে যে সারিয়া সুলতানা সূচি, জাতীয় ক্রীড়া পরিষদের কোচ, উনি আমার হাতে ঘড়িভাবে উনি আমাকে অনেক আদর যত্ন করে একটা মানুষকে তৈরি করাটা উনি আমাকে ওয়েট লিফটিংয়ে তৈরি করেছে। আর ওনার হাত ধরে এত দূর আসা, তারপরে অনেক কোচ পেয়েছি লাইফে, তারপরেও কিন্তু উনি যে আমাকে শিখিয়েছে ওনার অবদানটাই অনেক। মানে অনুপ্রেরণার জায়গাটা যদি বলি একেবারে মামার কাছ থেকে। হ্যাঁ, আমাদের পরিবারে বা সমাজে দেখা যায় যে একটা মেয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এই ব্যাপারটা খুব স্বাভাবিক। কিন্তু একটা মেয়ে খেলোয়াড় হবে, একটা খেলোয়াড়কে নিজের পেশা হিসেবে নিবে, এই ব্যাপারটায় এখনও দেখা যায় পরিবার সেরকম করে সম্মতি দিতে চায় না, বা সমাজের দিক দিয়ে একটু প্রতিকূলতা পাওয়া যায়। তোমার ক্ষেত্রে কী ছিল সেটি আমরা জানবো, তবে তোমাকে টিভি সেটে বসে নিশ্চয় অনেক দর্শক চাইবে কথা বলতে, তাদের একটু আমন্ত্রণ জানাবো। প্রিয় দর্শক, নিশ্চয়ই দেখে নিয়েছেন কে আছেন আজ আমাদের গেস্ট সিটে। সুতরাং ভীষণ রকম গুণী এবং বাংলাদেশের ওয়েট লিফটিং ইতিহাসের অংশ মাবিয়া সীমান্তর সঙ্গে গল্পে যোগ দিতে হলে ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নাম্বারে। চলে যাচ্ছি মাবিয়ার কাছে। ফিরে এলাম, যেমনটি বলছিলাম যে পরিবারের সম্মতিটা কবে থেকে পেয়েছো? পরিবারের সম্মতিটা পেয়েছি যখন আমি আমার মামার ক্লাব থেকে খেলাম ফার্স্ট টাইম ক্লাব চ্যাম্পিয়নশিপ, তারপর থেকেই ফ্যামিলির সম্মতিটা পেয়েছি। আচ্ছা, মামা যখন প্রথমে এসে বললো যে না আমি ওকে নিয়ে যেতে চাইছি একটা কোচের কাছে, তখন রিয়েকশনটা কেমন ছিল বাবা মায়ের? বাবা মাটা ছিল কেন নিবে, আসলে আমার দাদাবাড়ির ফ্যামিলিটা অনেক অপছন্দ, তো কেন নিবে, আমার বাবারও ফার্স্টে একটু ছিল। তো যখন মামা আসলে মামার উপর দিয়ে কারোই কথা বলার ছিল না, মামা নিয়ে গেছে ওটাই ঠিক আছে গিয়েছে। কিন্তু অনেক সময় অনেক কথা বলতো বাসায় যে কেন নিল এটা সেটা, কিন্তু যখন দেখলো যে আমি মেডেল পাচ্ছি, আসছে নাম, তখন বলতেছে ঠিক আছে যা হয়েছে হয়েছে, তো যাকো। তারপর থেকে সম্মতি অনেক। চমৎকার। এ বিষয়ে আরও কথা শোনার আছে, পুরো জার্নির কিছু কিছু অংশ আমরা আজ শুনবো। তবে তার আগে আমাদের একেবারে সোনার মেয়ে মাবিয়া সম্পর্কে আমরা কিছু তথ্য দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতে চাই, আমরা চোখ রাখবো। কবি বলেছেন, ওহে দারিদ্র তুমি মোরে করেছ মহান। সেই কথার সত্যতা থেকেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, জাতীয় কবি নজরুল, ইংলিশ চ্যানেল ৭ পাড়ি দেয়া ব্রজেন দাস এবং অসংখ্য শৌর্য বীর্য মেধা ও মননের বাঙালি সন্তানেরা। আর এইবার তার প্রমাণ রাখলেন দারিদ্রতা ও অনটনের প্রতিবন্ধকতা অর্জন করা সোনার মেয়ে মাবিয়া। দেশের হয়ে এসএ গেমসের ভারোত্তোলনে মেয়েদের পক্ষে প্রথম সোনার পদক অর্জন করলেন তিনি। হতে আসে কত জাতি, এই মায়েরই প্রসাদ পেতে মন্দিরের
মাবিয়ার পুরো নাম মাবিয়া আক্তার সীমান্ত। বাবা মোহাম্মদ হারুনুর রশিদ, মা আক্তার বানু। পরিবারে এক ভাই, দুই বোনের মধ্যে সবার ছোট মাবিয়ার জন্ম ৭ আগস্ট ঢাকায় হলেও তার পৈতৃক আদি স্থায়ী নিবাস মাদারীপুরে। একাডেমিক শিক্ষায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উচ্চ মাধ্যমিকে অধ্যয়নের পাশাপাশি বাংলাদেশের আনসারের হয়ে খেলোয়াড় হিসেবে আনসারের চাকরি করছেন তিনি। মামা কাজী শাহাদাত হোসেনের প্রেরণা এবং সার্বক্ষণিক প্রচেষ্টার কারণেই আজ তার সাফল্য বলে মনে করেন মাবিয়া। আর্থিকভাবে একেবারে অসচ্ছল পরিবারের সবার ছোট মেয়ে, অনেকের কূটবাক্য, টিপ্পনি, উপহাস উপেক্ষা করে একাগ্রতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে আজকের অবস্থানে তুলে ধরেছেন। আর তার ফলাফল স্বরূপ ভারোত্তোলনে 2012 সালে সাফ চ্যাম্পিয়নশিপ ব্রোঞ্জ, 2013 সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ সিলভার, 2015 সালে কাতারে এশিয়ান ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ, একই বছর ভারতের পুনেতে অনুষ্ঠিত কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে গোল্ড পদক অর্জন করেন মাবিয়া। এছাড়াও 2015 সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত কিংস কাপে অংশ নেওয়ার পাশাপাশি বেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার নির্বাচিত হন তিনি। আর এইবার প্রথমবারের মতো এসএ গেমসের ক্যাটাগরিতে স্বর্ণ পদক জয়ের গৌরব অর্জন করেন তিনি। লড়াকু, পরিশ্রমী, মেধাবী ও সীমাহীন মনোবলের অধিকারী এই খেলোয়াড় দেশের হয়ে অংশ নিতে চান অলিম্পিক গেমসে। সময়কে জয় করে নেয়া, কোটি মানুষের আশীর্বাদ আর ভালোবাসায় পথ চলা লড়াকু এই স্বর্ণকন্যার জন্য আরটিভি পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। যে চড়াই উতরাই পেরিয়ে তুমি আজ এই অবস্থানে এসেছো, সেই জার্নিরই কিছুটা অংশ আমরা তুলে ধরার চেষ্টা করেছি। জানবো কেমন লাগলো? অনেক ভালো লেগেছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যে বিষয়টা আমি বায়োগ্রাফিতে দেখছিলাম, আমার দৃষ্টি খুব বারবার চলে যাচ্ছিল যে বিষয়টির প্রতি, সেটি হচ্ছে যখন আমাদের জাতীয় সঙ্গীত বাজছে এবং তখন তোমার চোখে অনর্গল পানি পড়ছিল। নিশ্চয়ই আনন্দেরই হবে, একটু জানবো অনুভূতির জায়গাটা তখন কেমন ছিল? আমার ইনজুরি ছিল হাতে, তো ডক্টর বলেছিল কম্পিটিশন তুমি করতে পারবে না। কিন্তু এর আগে আমি অনেক 6 মাস নিজের বেস্ট, মানে 5 বছরের কেরিয়ারে যে প্র্যাকটিস আমি না করেছি সেটা আমি 6 মাসে করেছি। তো আমার আশা ছিল আমি যেহেতু পুনেতে মেডেল পেয়ে এসেছি, আমি এবারও চেয়েছি যে গোল্ড আরেকটা সাব গেমস আমি দিব। কিন্তু আবার যখন ইনজুরিটা হলো 2 সপ্তাহ আগে, তখন আসলে নিজের আশাটাই ছেড়ে দিয়েছি যে আমি আর হয়তো বা মেডেলটা পাবো না। ব্রোঞ্জও আশা করিনি, আমি প্র্যাকটিসই করিনি 2 সপ্তাহ, কিসের ব্রোঞ্জ পাবো। আর তারপরে এখন ওইখানে যাওয়ার পরে দেখতেছি আমি ফাইট করে গোল্ড পেয়েছি, সিলভার পেয়েছি, গোল্ড হয়ে গেছে। তো তখন নিজের আসলে যে খুশিটা ছিল ওটা আর নিজের কাছে আটকে রাখতে পারছিলাম না। আর জাতীয় সঙ্গীতটা বাজা, আমাদের সচরাচর বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছো তুমি, ওটা বাজে না। আমাদের ওয়েট লিফটিং এ গোল্ড পাওয়াটা অনেকটা টাফ, আর জাতীয় সঙ্গীত বাজানোটা অনেক সম্ভব না। তো ওই মুহূর্তে গেমসের একটা আসর আমি বাজাতে পেরেছি, যে আবেগটা ছিল আসলে এটা কন্ট্রোল করা ছিল না। চমৎকার। এবং এই জন্যই তো এই বিরল গৌরব অর্জন করেছো বলেই তো আজকে দেশের মানুষ তোমাকে এতটা ভালোবাসে। একটু জানবো যে অ্যাথলেট হিসেবে একটা মেয়ে যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, তাকে কোন কোন বিষয়গুলো মাথায় নেওয়া উচিত? জিনিসটা হচ্ছে একটা প্লেয়ারের যে খেলাধুলায় আসবে তার সম্পূর্ণ যা আছে আউটসাইডগুলিতে রাখতে পারবে না। সে ফোকাস তার কেরিয়ার, ফোকাস তার প্র্যাকটিস, এটা নিয়ে তার আগে বের হতে হবে। কিন্তু আমার ক্ষেত্রে যেগুলি হচ্ছে, আমার সব দিকে খেয়াল রাখতে হয়েছে, নিজের ফ্যামিলির দিকে, নিজের কেরিয়ারটা, মানে আমার 2টা জিনিসটা সবচেয়ে বেশি কাজ করেছে। নিজের ফ্যামিলিটাকে তো একা ছাড়া যায় না, তারপর নিজের ফ্যামিলিকে কখনোই কোনো কিছু করতে পারিনি, নিজের কেরিয়ারটাকেই দিয়েছি। তো একটা প্লেয়ার তৈরি হলে তাহলে তার ফ্যামিলি চিন্তাটা তার ছেড়ে দিয়ে তার খেলাধুলাটায় মনোযোগ দিতে হবে, তাহলে অনেক কিছু। আর ওয়েট লিফটিং এর কথাই যদি আসি, যেহেতু ভারোত্তোলনে তুমি সোনা জয় করেছো, একটু যদি জানতে চাই এই ওয়েট লিফটিং এ আসতে হলে মেয়েদের কোন কোন বিষয়গুলোতে যদি বলি যে প্র্যাকটিস করা উচিত বা কিভাবে প্র্যাকটিসটা করা উচিত আসলে? তাদের প্রতিদিন, বিশেষ করে আমাদের ওয়েট লিফটিং এ প্রতিদিন কন্টিনিউ প্র্যাকটিস করতে হয়। তো ওইটাতে যদি প্রতিদিন বাসা থেকে এসে প্র্যাকটিসটা করে, আসলে বাসা থেকেই আসতে হবে, কারণ আমাদের বিকেএসপি সিস্টেম নেই। আর বাসা থেকে এসে প্রতিদিন প্র্যাকটিস করে নিজের বাসায় যে রেস্ট, খাওয়া দাওয়া, তারপরে আরেকদিন প্র্যাকটিস করে আসা, আমি আসলে এরকমভাবেই শুরু করেছি। আর নেক্সট ডে মেয়েগুলি আসবে, ওরাও এরকমভাবেই করবে। ওয়েট লিফটিং এর সম্ভাবনাটা কেমন আমাদের দেশে? আমাদের দেশে সম্ভাবনাটা, আমাদের ক্ষেত্রে আমরা যারা যারা এখন আছি ন্যাশনাল টিমের আপুরা, তো সবার ক্ষেত্রে এখন ভালো, মানে অনেক যে পারফরমেন্সটা আছে ওইটা আমাদের ইন্টারন্যাশনাল পর্যায়ের পারফরমেন্স। তো আমরা যদি নেক্সট সামনে আগাতে চাই, তা আসলে আমাদের
অনেক বাধা আছে, যে ওই বাধাগুলি ইয়ে করে যেতে হবে। যদি যেতে হয় তাহলে আমাদের অলিম্পিক লেভেলে পারফরমেন্স করবো আর ভালো রেজাল্ট করার মানে সম্ভাবনা এবং আছে। বাধার কথা বলছিলে, বাধার কথাও আমরা শুনবো, তবে এই মুহূর্তে একজন দর্শক আছে, ফোনটি নিয়ে ফিরছি। হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম, শুভ সকাল। কেমন আছেন আপু? অনেক ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি একটু মাবিয়া সীমান্তের সাথে কথা বলি। নিশ্চয়ই, কথা বলুন। হ্যাঁ, কেমন আছো আপু? জি ভালো আছি, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি। আর তোমাকে দেখতে পেয়ে আরো ভালো লাগছে যে শুরু থেকে তো অনুষ্ঠানটা দেখেছি, তুমি যখন কেঁদেছো তুমি কাঁদোনি, আমরা সবাই কেঁদেছি। মানে এত ভালো লেগেছে যে মানে জাতীয় সঙ্গীত বাজছে, এটা আমাদের জন্য কত গৌরব, তাই না? যে তোমাদের মতো মেয়েরা নিয়ে আসছো, এটা আমরা পারতেছি না। আমরা অনেক দিন হচ্ছে হয়তো আমরা এরকম সম্মান আনতে পারিনি, তোমরা আনছো। এটা কেমন একটা ফিলিং, সেটা হয়তো আমি এখন টেলিফোনে তোমাকে বুঝাতে পারবো না যে কত ভালো লাগছে আমার। না, তোমাকে অর্জনটা তো আপনারাই করলেন, আমি তো মেডেলটা পেয়েছি। অবশ্যই দোয়া করছি যে তোমরা অলিম্পিকে নিয়ে আসবে আমাদের জন্য, অবশ্যই দোয়া করছি। মনের থেকে দোয়া আসছে যে আমাদের জাতীয় সঙ্গীত আবার বাড়বে, আমাদের দেশ আবার এগিয়ে যাক। দেশকে যে কত ভালোবাসি এটা হয়তো আমাদের মতো দর্শক আমরা বুঝাতে পারবো না টিভি স্টেটের অপোজিট থেকে। তো তোমাদেরকে দেখে এখন তো আরো ভালো লাগছে, তোমার সাথে কথা বলতে পেরে আমার নিজের যে কত ফিলিংস হচ্ছে, আমি তোমার সাথে কথা বলতে পারছি। তো তোমার জন্য আমার অনেক 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 শুভকামনা থাকলো, দোয়া থাকলো যে তুমি সুস্থ থাকো, ভালো থাকো, আর আমাদের জন্য আরেকটা স্বর্ণ নিয়ে আসো। এই দোয়া আমার জন্য আমার ভিতর থেকে। খুব ভালো থাকবে আপু। জি জি, আপনিও ভালো অনেক থাকবেন। ধন্যবাদ প্রিয় দর্শক, অনেক অনেক ভালো থাকবেন আপনিও। ভালোবাসার কথাগুলো অবলীলায় বলছিল। মনে হয় না যে সবচেয়ে বড় অর্জন আসলে মানুষের ভালোবাসাই? কি মনে হয় তোমার কাছে? আসলে মানে এবার মেডেলটা পাওয়াটা তো অর্জন, কিন্তু মানুষ যে আমাকে, দেশবাসী যে আমাকে ভালোবাসতেছে, আসলে এইটা আমার কাছে অনেক ভালো লাগতেছে, অনেক বড় একটা পাওয়া। যেমনটি বলছিলে যে অনেক বাধা অতিক্রম করতে হয়েছে, একটু বাধার প্রসঙ্গে আসবো। আসলে কি কি বাধা অতিক্রম করতে হয়েছে? বাধাগুলি হয়েছে আমাদের ফেডারেশন, বিশেষ করে ফেডারেশনের স্পন্সরটা নেই, স্পন্সর যেটা ওটা আমাদের অনেকই কম। মানে আমাদের ফেডারেশন একটা প্লেয়ারকে তৈরি করে যে অলিম্পিক লেভেলে অবধি যাওয়া, আসলে ওটা ফেডারেশনের স্পন্সরটার কারণে কখনোই অত সম্ভব হয় না। তো আমাদের ওই বাধাটা সবসময় বেশি পেরোতে হয়েছে। একটা গেমে যাব আমরা চ্যাম্পিয়নশিপে, তো স্পন্সরের কারণে একটা মেয়ে যেতে পারছে না, বা একটা ছেলে যেতে পারছে না, তখন ওই মেয়েটার পারফরমেন্সটা মানে পারফরমেন্সটা ওটা ও যাচাই করতে পারছে না যে নেক্সট তারপরে কোনো গেমসে নিয়ে যাচ্ছে। ও তো এশিয়ান চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করতে পারেনি, চ্যাম্পিয়নশিপ, কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ, তাহলে ও কীভাবে গেমসে পার্টিসিপেট করবে, পারফরমেন্সটা কীভাবে যাচাই করবে? আমাদের যদি স্পন্সরগুলি থাকতো তাহলে আমরা যাচাই করে আসতে পারতাম, তাহলে আমাদের ভালো রেজাল্টটা, গেমসে ভালো রেজাল্ট করার আশা থাকতো, কারণ আমরা ওটাই পারি না। এবং এরকম ধরনের ইভেন্টে আমি যদি বলি যে অর্থের যোগানটা অনেক বেশি জরুরি, এবং একটা অ্যাথলেটকে কিন্তু একেবারে নিয়ম করে খাবার দাবারের মেনটেনের একটা ব্যাপার আছে, নিজের মানসিক একটা পরিতৃপ্তির একটা ব্যাপার আছে, ফ্যামিলির একটা সাপোর্টের দরকার আছে। সকল সংকুলতা তুমি যদি বলি যে ওভারকাম করে কিন্তু তোমার নিজের জায়গাটা গড়ে নিয়েছো। আসলে কিছু কিছু মানুষ আমাকে অনেক হেল্প করেছে, তাদের আসলে থ্যাঙ্কস বললেও ওনাদের ছোট করা হবে। আমাদের যে ফেডারেশনের স্যার আছে, সেক্রেটারি স্যার, ওনার হেল্পটা আমার কেরিয়ারে সবচেয়ে বেশি, কারণ উনি এত দূর আমাকে নিয়ে আসছে। ওনার হেল্প আর ওনার সহযোগিতায় আমি বলতে গেলে আমি মাবিয়া এখন এখানে, আর আনসারও আমাকে হেল্প করেছে। মানে এনাদের কিছু কিছু হেল্প আমার এগিয়ে যেতে খুব মানে হেল্প করেছে। আর অন্যান্য মেয়েরা যারা আছে তাদের তো আসলে একটা মানুষকে তো সবাই দিতে পারে না, আমাকে যেমন দিয়েছে ভবিষ্যতে আরেকজনকে কিভাবে দেবে, যদি সে তো অলরেডি আমাকে দিয়ে শেষই করে দিচ্ছে, তো আরেকজনকে কিভাবে দেবে? তো যদি ওই অর্থটা হয় তাহলে আমার মতো মাবি আরও 4টা বের হবে ওয়েটলিফটিংয়ে। নিশ্চয়ই, আমরাও আশা করি। এবং দেশের বাইরে যখন একটা ইভেন্টে যখন যদি তুমি পার্টিসিপেট করছো, সেই যে প্রতিযোগীগুলো আসছে তারা কতটা তৈরি হয়ে আসছে? তাদের তুলনাহীন। তারা একটা শুনেছে যে এখানে গেম আছে, যেমন এবার ওরা শুনছে অলিম্পিক গেমস আছে, তারা 2013 থেকে ক্যাম্প করছে অলিম্পিকের জন্য। আর আমরা তো অলিম্পিকের ক্যাম্প তো দূরের কথা, আমরা তো অলিম্পিকের কিছুই এখনো শুনিনি, আমরা শুধু শুনতেছি যে অলিম্পিকে যাব। আমার সাথে ওয়েটলিফটিংয়ের যে মেয়েরা কোয়ালিফাই রাউন্ডে আসবে এবার উজবেকিস্তানে, তাদের তো ক্যাম্প থেকে ওরা কোয়ালিফাই করতে আসবে, তাহলে আমার পারফরমেন্স থেকে ওদের পারফরমেন্সটা অনেক ভালো। আমি তো নিজের বাসায় থেকে প্র্যাকটিসে যাই, তাহলে আমার পারফরমেন্স থেকে ওদের পারফরমেন্সটা ভালো হবে। আমি কিভাবে আশা করতে পারি যে কোয়ালিফাই রাউন্ডে আমি সিলেক্ট হব? সেটিও তো আমাদের একটা প্রতিকূলতা বলা যায়, যে আসলে আমাদের প্র্যাকটিস বা যে সেশনগুলো আছে সেগুলো একটু দ্রুত শুরু করা উচিত। হ্যাঁ, ওগুলো অনেক দ্রুত একটু জানবো যে পুরো পরিবারের সাপোর্ট নিয়ে আবার একটু শুনতে চাই, কেমন ছিল? সাপোর্ট তো ফ্যামিলি অনেক করে,
আসলে আমার বাবা মা কখনোই আমার খেলাধুলা থেকে আমাকে দূরে সরাতে চায়নি, বলেছে তুমি আগাও, ফ্যামিলি আমি দেখব, তুমি ফ্যামিলির দিকে তাকাবা না, তুমি শুধু তোমার কেরিয়ারকে ফোকাস করো। এই 6 মাসে আসলে আমি আমার ফ্যামিলির খোঁজ কমই নিয়েছি ক্যাম্পে থাকা অবস্থায় গেমের। তো 6 মাসে আমার ফ্যামিলিতে অনেক কিছু হয়েছে যেটা আসলে আমি নিজেও জানি না, বাবা কখনো আমাকে বলেনি। 6 মাস পরে যখন আমি ইন্ডিয়া থেকে এসে দেখলাম বাসা, মানে বাসার অবস্থাটা, তখন বললাম যে 6 মাসে বাসা অনেক কিছু হয়েছে যেটা আমার বাবা আমাকে জানায়নি। কারণ আমার বাবা ভেবেছে যে বাবা মা ভেবেছে আমি যদি জানি তাহলে আমার কেরিয়ারটা একটু কিছু হবে, প্র্যাকটিসই হবে। তা বাবা মা কিছুই জানি না, ফ্যামিলির সাপোর্টটা আমার ক্যারিয়ারে অনেক ভালো। এবং বোঝাই যাচ্ছে অনেক বেশি সাপোর্ট করেছে তারা। একটু জানবো যে বাংলাদেশে আসলে অ্যাথলেটদের জন্য ইনস্টিটিউশন কি আছে সেরকম কোনো ভালো? ওরকম ভালো নেই, যদি ভালো থাকতো তাহলে আমাদের রেজাল্টেই বোঝা যেত। তারপর যেটা আছে সেটা যথেষ্ট পরিমাণের আছে, যেহেতু আমাদের বাংলাদেশ, আমাদের অনেক কিছুতে আমরা অন্যান্য দেশের সাথে তুলনা করলে আমাদের হবে না, আমাদের দিকে একটু পিছিয়ে থাকতে হবে, ওই তুলনায় আমরা একটু ভালোই পাই, কিন্তু এর থেকে ভালো পেলে আমাদের আরও ভালো হবে। এবং বুঝতেই পারছি যে তুমি খুব অল্পতে সন্তুষ্ট হবার একটা মানসিকতা তোমার মাঝে আছে, এটি কিন্তু সে কোনো মানুষের মাঝে থাকাটা জরুরি। ভীষণ ভালো লাগছে। আর কারণ হচ্ছে কি, আমি যেটা পেয়েছি এটা আমার লাইফে কোনদিন আমি পাইনি, কারণ এটা এখন যেটা পেয়েছি এটা আমার কাছে অনেক বড় পাওয়া, কারণ এর আগে আমি কখনো পাইনি। তো এটা নিয়ে সন্তুষ্ট থাকা ভালো, কারণ এর চেয়ে বেশি আমি আশা করতে পারছি না। যেটা আমি না চাইতেই পাচ্ছি, আমাদের প্রাইম মিনিস্টার আমাকে যেটা দিচ্ছে, আমি নিউজ শুনেছি, আসলে উনি আমাকে সামনাসামনি বা কিছু শুনিনি, উনি আমাকে যেটা দিচ্ছে আমি মানে যার থেকে যেটা পাচ্ছি ওটা আমার কাছে অনেক পাওয়া, কারণ এর আগে আমি কখনো রুলি পাইনি। এবং আরেকটা পাওয়া আমরা তোমাকে দিতে পারি, সেটা হচ্ছে দর্শকদের ভালোবাসা। ভালোবেসে একজন দর্শক যোগ দিয়েছে, ওনারা এবার আমাকে যা দিয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু মাবিয়ার সঙ্গে কথা বলতে চাইছেন? বলছিলাম। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো এত খুশি আমাদের যে এরকম একটা স্বর্ণপদক আপনি জয় করবেন, আমি ভাবতে অবাক লাগতেছে আমার। আমি দোয়া করি বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে আপনার মধ্যে এরকম স্বর্ণ বিজয়ী যেন আসতে পারে। হ্যাঁ, যে সবাইকে সুযোগ দেওয়া উচিত যে মেয়েরা এরকম ভাবে যেন সামনের দিকে এগিয়ে আসে। ধন্যবাদ। সেই সাথে আপনাকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালো থাকবেন আপনিও। একটু জানবো মাবিয়া, যে খেলোয়াড় হওয়ার স্বপ্নটা তুমি কবে থেকে দেখেছো? খেলোয়াড় হওয়ার স্বপ্নটা দেখেছি আমি ফার্স্ট যখন ক্লাব চ্যাম্পিয়নশিপে সিলভার পাই, তখন থেকেই চিন্তা করছি যেহেতু এবার সিলভার পেয়েছি আমি নেক্সট ন্যাশনাল, তখন আমি ন্যাশনাল লেভেলে, আমি তখন ক্লাব থেকে খেলি। তো যখন আমার ক্লাব থেকে খেলার পরে আনসার নিয়েছে, তো তখন থেকেই ভাবলাম আনসার যেহেতু আমাকে টাকা দিচ্ছে তো আমার ভালো রেজাল্ট করতে হবে, আমার এটা নিয়ে স্বপ্ন দেখতে হবে। তো তখন আস্তে আস্তে নিজের পারফরমেন্সটা ওরকম মানে ভালোই দিয়েছি, স্বপ্নটা অনেক বড় করেছি যে অলিম্পিক লেভেলে যাবো, তখনই বলেছি আমি অলিম্পিক লেভেল অবধি খেলবো। আর তখন থেকেই আস্তে আস্তে পারফরমেন্স ন্যাশনাল লেভেলে খেললাম, ন্যাশনালেও সিলভার পেলাম। তারপরে আস্তে 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 ফার্স্ট চ্যাম্পিয়নশিপে গেলাম 2012-তে নেপালে। তো তখন এখানে ব্রোঞ্জ জেতার পর নিজের আশাটা আরও বড় হয়ে গেল যে আমি এবার ইন্টারন্যাশনাল পর্যায়ে জাতীয় সঙ্গীত বাজাবো, আর আমার গোল্ড মেডেল ইন্টারন্যাশনাল থেকে আনতে হবে, শুধু বাংলাদেশেই নয়। তো এখন আস্তে আস্তে আসলে জার্নিটা এতই ভালো ছিল যে আমি যেটা চেয়েছি ওটাই পেয়েছি। আর আমি চেয়েছিলাম আমি বাংলাদেশের বেস্ট লিফটার হব, তো আমি ওটাও হয়েছি 2015 সালে। আর এখন চেয়েছি গেমসে একটা গোল্ড পাবো, সেটাও আমি পেয়েছি। বলছিলে পরিবারের সদস্যদের কথা, এবং মা বাবা যদি বলি যে আমাদের কিন্তু সবচেয়ে বড় অবদান কিন্তু আমাদের জীবনে, একটা সন্তানের জীবনে কিন্তু মা বাবা, এবং তারা এই প্রিয় মানুষগুলো তোমার সম্পর্কে কি বলেছে এই অর্জনের পরিপ্রেক্ষিতে আমরা একটু দেখে নিতে চাই, আমরা চোখ রাখবো। আমি স্পোর্টসে আসছি, আমি বক্সিং কোচ, আনসারের সিনিয়র কোচ এবং বক্সিং ন্যাশনাল টিমের কোচ। তখন আমি যখন দেশে আসলাম আপনার 2000 সালে, তখন আমি আপনার এই মহল্লার থেকে আমি ওই ছেলে মেয়েদেরকে নিয়ে আমি প্র্যাকটিস করেছি, বক্সিং করাইছি, আপনার তারপরে ওয়েট লিফটিং করাইছি। তখন আমার বাগনিটা পড়াশোনা ঠিক মতো করতো না, মনোযোগ ছিল না। তখন আমি বক্সিং নিয়ে এই ওয়েট লিফটিং নিয়ে দিয়ে গেলাম, আপনার উইং কমান্ডার মহিউদ্দিন আমার কাছে দিলাম। এবং আমার সাথে একজন প্লেয়ার ছিল ওয়েট লিফটিংয়ের কোচ, এখন কোচ হচ্ছে জাতীয় ক্রীড়া বোর্ডের কোচ ফারুক আহমেদ সরকার, ওর হাতে নিয়ে উঠাই দিলাম। আমার তো মন ভরে গেছে যে আমার বাগ্নি যে এই সাব গেমসে যে পদক পেয়েছে, এই জন্য আমি আল্লাহর কাছে অশেষ কৃপায় যে আমি আমার দেশকে জাতিকে কিছু দিয়ে দিচ্ছে, এই জন্য আমি অনেক অনেক খুশি। দেশবাসী যেন দোয়া করে যেন সামনে যেন যে অলিম্পিক খেলা আছে এটাতে যে কিছু নিয়ে আসতে পারে, তার জন্য আমি আল্লাহর কাছে অনেক প্রার্থনা করি আর কি।
রাত 3টার সময় যখন আমি দেখলাম টিভির পর্দায়, সময় টিভির হেডলাইনে দেখলাম, দেখার পর আমি কাঁদছি। মানে খুব ভালো লাগছে, এত ভালো লাগছে, তার মানে আমি নিজেই প্রকাশ করতে পেরে কাঁদে দিছি। আমার ওয়াইফও কাঁদছে। পরে এলাকার কিছু কিছু লোকের দেখার পরে সন্ধ্যা পরে বাইরে এলাম, জিজ্ঞেস করলো, কী রে হারুন, তোর মেয়েকে দেখলাম। আমি যে হবে স্বর্ণপদক পেয়েছে। এবং আমি যে এতটুকু গর্বিত সেটা আমি বাসায় বুঝাইতে পারবো না। এবং আমি তো নিজে গর্বিত, এবং বাংলাদেশের বহু লোকেই আমার এই মেয়ের জন্য কান্দার ছিনাইতে অনেকেই কাঁদছে। সেরকম ফোনও আমার কাছে আসছে। আমাদের আর্থিক অবস্থা তো আমি ওকে আর উপরে নিতে পারবো না। দাতা গোষ্ঠী আছে বা সরকার যে একটা নিউজ দিছে, এরা যদি আমার মেয়ের কাছে হাত প্রসার বাড়াইয়ে দেয় আর আমার মেয়ে যে সুযোগ সুবিধাটা পায়, তো আনন্দের সহিত আরও ভালো রেজাল্ট করবে। ইনশাল্লাহ অলিম্পিকেও রেজাল্ট করবে, এটা শিওর। 12 থেকে এই পর্যন্ত কোনো খেলায় মিস করে নেই, একটা না একটা মানে আনছেই। নভেম্বরের হলো ইউথ গেমসে স্বর্ণপদক নিয়ে আসলো। এখন যদি আমার মেয়ের সকলে মিললে যদি এটা মানে দেয়, আশ্বাস দেয় বা ওরে ভরসা দেয় যে তুমি আগে যাও, তাহলে ইনশাল্লাহ রেজাল্ট করবে, ও ভালো করবে, বাংলাদেশকে অনেক কিছু এনে দিতে পারবে। প্রধানমন্ত্রী ওনাকে অনেক অনেক ধন্যবাদ। উনি একটা যে সার্কুলার দিছে, তাদেরকে পুনর্বাসন করা হোক। মেয়ে দুইটা মানে আমার আন্ডারে থাকবে, আমি ওদের ভবিষ্যৎ দেখবো, এরকম একটা সার্কুলার দিছে। যদি এখন বাস্তবায়ন হয় তাহলে আমি ভালো হব এবং ভালো থাকবো এবং বাচ্চাকে আরও অনেক দূর নিতে পারবো। আমার মেয়েকে স্বর্ণপদক পাইছে, আমার অনেক ভালো লাগছে। দেখি আমি বাংলাদেশে সবাই আমি চাই অনেক খুশি হোক, আরও আগে যাক। আর আমার মেয়েকে সরকারেতে চাই, আমি আমার সরকারের আমার মেয়েকে হেল্প যদি করে তাহলে আমার মেয়েকে অনেক আগে যেতে পারে। আমাদের কাছ থেকে, আমার ভাই বোনদের কাছ থেকে ফুল সাপোর্ট পাই। তো ওকে বলা হয়নি কখনো যে তুমি এই জিনিসটা করো না, তুমি করো, তোমার যেটা করে ভালো লাগে, তুমি যেটা করে ভবিষ্যৎ বানাইতে চাও তুমি সেটা করো। বাংলাদেশের মানুষের প্রতি চাওয়া আছে যেন আমার বোনের জন্য দোয়া করে, সে যেন ভবিষ্যতে অলিম্পিক খেলতে পারে বা বড় পরিমাণে খেলোয়াড় হতে পারে। প্রধানমন্ত্রীর কাছে চাওয়া আছে আপনার, ও অলিম্পিক খেলার জন্য ওর যতটুকু অর্থ প্রয়োজন সেটা আমাদের ফ্যামিলি থেকে দেওয়া সম্ভব না, সেটা যদি উনি হেল্প করে। আমার বোনের জন্য সবাই দোয়া করবেন। পরিবারের একেবারে কাছের মানুষগুলোর কথা শুনছিলাম এবং আমরা দেখতে পাচ্ছি তুমি আবেগ আপ্লুত হয়ে গেছো। ভালোবাসাটা মনে এরকমই হয় আসলে। এবং কিছুটা মামার কাছ থেকে অভিযোগও শুনছিলাম যে পড়াশোনার প্রতি একটু অবহেলা কাজ করেছে। এরকম হয় না যে পড়াশোনার প্রতি অবহেলা হলে বাবা মায়ের কিন্তু একটা শাসনও থাকে? তোমার ক্ষেত্রেও কি ছিল? আমি অনেক মার খেয়েছি। বাবা মা বোন, মা কম মারতো, বাবা আর বোন বেশি বকাঝকা মারধর করতো। তো আসলে কথা, আমার ওটাতে আগ্রহই নেই, তাই ওটা কিভাবে করবো। আমার আসলে কি পড়াশোনার প্রতি অতটা ছিল না। তো মা বাবা মানে বলতো সবসময়, তোকে দিয়ে আমি কি করবো, তা তোর লাইফটা আমি কিভাবে সাজাবো। তো এবার এসএ গেমসে আমি ফোন করেছিলাম বাসাতে, তো আপু বলছে যে কি করতেছিস, এটা সেটা, তুই মানে ড্রেস বানানো নিয়ে কথা হচ্ছিল। তো ওর মধ্যে বলতেছে যে তুই একটা অপদার্থ। আমি এখনো বলি অপদার্থ, আর কি বলবি, তোর এখন আমাকে নিয়ে টেনশন আছে। সবাই বলতেছে যে না, আমি তো এখন নিজেকে প্রমাণ করেছি না। আচ্ছা, একজন দর্শক যোগ দিয়েছে, আমরা ফোনটি নিয়ে ফিরছি। হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ সকাল। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম শিপন হাবিব, আমি দৈনিক যুগান্তর রিপোর্টার। জি বলুন, আমরা শুনছি। ভালো আছেন? যে আমি আসলে মাদিয়াকে নিয়ে প্রথম যুগান্তরের নিউজ হয়েছিল, আমি বাসায় গিয়েছিলাম। আসলে বাসা বলা যায় না, আমার একটা জুবলি ঘর আছে, সে জুবলি ঘরে গিয়েছিলাম। ওখানে গিয়ে আমি কাউকে পাইনি, তার মা বাবা আর 2-4 জন আত্মীয় স্বজন মিলে গল্প করছিল সংগ্রামের এবং দূরের। ইতিমধ্যে মাদিয়ার সাথে যখন আমি কথা বলেছি, চমৎকার একটা নিয়ে শিষ্টাচার নিয়ে, সে দৌড়াদৌড়ি করতে যে আমাদেরকে কোথায় বসাবেন, আমার সাথে ফটো সাংবাদিক ছিলেন, আর বারবার বলছিল যে ভাইয়া নিচের দিকে তাকান, কারণ পাশ দিয়ে যে ম্যাচ তৈরি করা, সে ফাঁক দিয়ে আপনারা নিচের দিকে পড়ে যেতে পারেন। কারণ আমাদেরকে চোখ ছিল নিচের দিকে, দেখি মলমূত্র ভরা একদম নোংরা জল টলমল করছে নিচে, সেখানে তার বসবাস। তো আমরা নিউজটা করার পরে আমরা ইতিমধ্যে জেনেছি যে প্রধানমন্ত্রী চমৎকার ভাবে ওনাদের সবার শ্রদ্ধা তাদের জন্য এগিয়ে এসছেন, তাদের বাড়ি, তাদের জীবনযাত্রা হাত বাড়িয়েছেন। তো আমি মাদিয়াকে বলেছিলাম যে আপনাদের কি কি প্রয়োজন। মাদিয়া আমাকে বলেছিল যে দেখেন, আমি যখন জয় হয়েছি তখন ওইখানকার বাঙালি এবং যারা বাংলাদেশের দর্শনার্থী ছিলেন
প্রচুর আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, ফুল দিয়েছেন, চকলেট দিয়েছেন, কিন্তু আমি যখন বাংলাদেশে আসলাম কেউ আমাকে ওইভাবে রিসিভ করে না। মামা একটা বড় স্কেল দিয়ে ভোর 5টার দিকে আমি সেই পুরে করে গিয়ে পৌঁছি। আজ পর্যন্ত কেউ আমাকে সংবর্ধনা জানায়নি। তবে আমার ধারণা ছিল যে কেউ আমাকে, আমি যেটা বিভিন্ন পত্র পত্রিকা এবং টিভিতে দেখে আসছিলাম যে যিনিরা জয়ী ছিনিয়ে আনেন তাদের জন্য অনেকে অপেক্ষা থাকেন শুভেচ্ছা জানানোর জন্য, কিন্তু আমি সেটা পাইনি। আক্ষেপ করে সেটা বলেছেন জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তিনি আমাকে ডাকবেন, ঢুকে দাঁড়াবেন, কারণ জন্মের পর আমি শেখ হাসিনাকে সামনাসামনি দেখি। এইসব কথাগুলো আসলে আমাদের বলছিল, সেগুলো পত্রিকা দেখেছেন। আশা করি মাদিয়া আমাদের শহর অহংকার, দেশের অহংকার, জাতির অহংকার, সেই অহংকারকে আমরা আরো আলোকিত করার জন্য যা যা প্রয়োজন রাষ্ট্র, সরকার তথা আমরা যারা সাধারণ মানুষ আছি তারা এগিয়ে যাবে। অনেক ধন্যবাদ ভাইয়া। যেমনটি বলছিলেন যে আসলেই কিন্তু মাবিয়া আমাদের অহংকার, আমাদের পুরো বাংলাদেশের অহংকার, এবং যে বিষয়টি নিয়ে আপনি বলছিলেন এতক্ষণ আসলেই কিন্তু একটি মহৎ কাজ, এবং আমরা মিডিয়ার সঙ্গে যারা রয়েছি তাদের কিন্তু একটি নৈতিক দায়িত্ব যে মাবিয়াকে কিন্তু রিপ্রেজেন্ট করা। কিন্তু মাবিয়া কিন্তু আমাদের অনেক বড় একটা অর্জন নিয়ে এসেছে বাংলাদেশের জন্য। ভালো থাকবেন। যেমনটি বলছিল এই যে নানা প্রতিকূলতার কথা বলছিল, এখন এই অর্জনের পরে যখন এত কিছুর কথা শুনছো তখন আসলে তোমার ভালো লাগাটা কেমন? ভালো লাগাটা অনেক, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এতটা খুশি যেটা মানুষ আছে বলে প্রকাশ করতে পারে, আমি এখন বলে প্রকাশ করতে পারছি না যে আমি কতটা খুশি। নিশ্চয়ই, অবশ্যই খুশি হওয়ার মতোই একটা কাজ। একটু যেমনটি তোমার বাবা বলছিল যে তুমি হারিয়ে গিয়েছিলে, সেই গল্পটা কি আমরা শুনবো? তখন একটু ছোট ছিলাম, তো আমি অনেকবার হারিয়েছি, জানি না বাবা কোনটা বলেছে। তো আমার মনে আছে যে একবার আম্মু গোসল করিয়ে দিয়েছে, তো আমি বাবা বাইরে গেছে, তো তখন বাবার খুব ভক্ত ছিলাম। বাবার খুব ভক্ত ছিল, বাবার পেছনে পেছনে চলে গিয়েছিলে? সেটা কি পিছনে চলে গেছি, মা দাঁড়িয়ে রেখে গেছে যে তুমি এখানে দাঁড়াও, আমি আসতেছি। শীতের দিন ছিল, রোদ্রে রেখে গেছে। তো আমি, বাবা তো বের হয়ে গেছে, বাবার খেয়াল করিনি, আমি তার পিছিয়ে গিয়েছি। তো বাবার পিছিয়ে 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 আমি চলে গেছি। তারপরে যে দেখতেছে যে বাসায় এসে বাজারে যেয়ে আমি বাবাকে পাই না, বাবা কোথাও ঘুরে গেছে, আমি আরেক দিকে ঘুরে গেছি। তো ওর মধ্যে আমাকে সারা এলাকাতে খুঁজে পায় না। তারপরে মানে মাইক টেক অ্যানাউন্স করেনি, খোঁজাখুঁজি করছিল, চারপাশ দিয়ে খোঁজাখুঁজি করার মধ্যে দেখতেছে যে আমি এক জায়গায় যেয়ে বসে আছি, বসে কান্না করতেছি। তখন বাবা যে নিয়ে আসছে, মানে খুব, মানে তখন বাবাও কান্না করছিল আমাকে ধরে, মানে ভাবছে তার মেয়েটা হারিয়ে গেল। আচ্ছা, এই মুহূর্তে আমরা একটু হারিয়ে যেতে চাইছি মাবিয়া, তবে একেবারে না, একটু পরে আবার ফিরে আসবো। বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, মিস্টার ম্যাঙ্গো তারকালাপে আজ কথা হচ্ছে এসএ গেমসে সোনা জয় করার সোনার মেয়ে মাবিয়ার সঙ্গে। এই গল্পে আবারও ফিরবো, তবে অল্প সময়ের বিরতির পর। সঙ্গেই থাকবেন আশা করি। ফিরে এলাম আবারও মিস্টার ম্যাঙ্গো তারকালাপে। সঙ্গে রয়েছে নীরবে গত প্রায় 3 বছর থেকেই বাংলাদেশের ওয়েট লিফটিং অ্যাথলেট হিসেবে নিজের জায়গা ও যোগ্যতার প্রমাণ দেয়া ওয়েট লিফটার মাবিয়া সীমান্ত। ফিরছি গল্পে। মাবিয়া, আমরা তো গল্প করতে চাই এবং তোমার পিছনের জার্নিগুলো আমরা শুনতে চাই, তবে আমাদের একটা নিয়মিত কুইজ সেগমেন্ট আছে, আমি একটু ঝটপট সেরে নিই। দর্শক, আপনারা যারা কুইজের জন্য অপেক্ষায় রয়েছেন তাদের জন্য জানিয়ে দিচ্ছি আমাদের গতকালের কুইজের সঠিক উত্তর। আফ্রিকার দেশ সিয়েরা লিওন সর্বপ্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে। এবং আমাদের আজকের কুইজ, বাংলাদেশ আনসারের হয়ে খেলা জাতীয় খেলোয়াড় মাবিয়া আক্তার সীমান্ত এবারে এসএ গেমসে কোন ইভেন্টের স্বর্ণপদক জয় করেছেন? প্রিয় দর্শক, আমার মনে হয় প্রত্যেকটা বাঙালির কিন্তু জানার কথা, কারণ এত বড় একটা অ্যাচিভমেন্ট এটা আমাদের জন্য। তারপরও কাজটি একটু সহজ করে দিচ্ছি, অপশন জানিয়ে দিচ্ছি। অপশন এ ওয়েট লিফটিং, অপশন বি বক্সিং। কুইজের সঠিক উত্তর পাঠাতে SMS করতে হবে স্ক্রিনে দেখানো নিয়মে। সঠিক উত্তরে সর্বাধিক সংখ্যক SMS প্রেরণকারীর মধ্য থেকে কম্পিউটার র্যান্ডম সিলেকশনের মাধ্যমে বিজয়ী পাবেন মুঠোফোনে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ। এবারে জেনে নেব কে হয়েছে আমাদের গতকালের কুইজের বিজয়ী। মাবি, আমাদের বিজয়ীর নাম আছে, আমরা তোমার মুখ থেকে শুনতে চাই। সাব্বির। আর মোবাইল ফোনের শেষ 6টি ডিজিট? 213098। অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক আপনাকে। আপনার মোবাইলে কিন্তু পৌঁছে যাচ্ছে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ, সেই সাথে কিন্তু আমাদের সোনার মেয়ে আপনার নামটি পড়ে শুনিয়েছে। নিশ্চয়ই অনেক ভালো লাগা কাজ করছে। ভালো থাকবেন। ফিরে এলাম মাবিয়া।
এবং যদি একটু জানতে চাই আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই সময় তুমি একজন আমি বলবো যে স্বনামধন্য অ্যাথলেট, বাংলাদেশের প্রেক্ষাপটে মেয়েরা কতটায় আসছে অ্যাথলেট হিসেবে নিজেকে অনুপ্রবেশ করানোর জন্য? এখন তো বর্তমান মেয়েদের আসবেই, আর আগেও এসেছে। এখন যেহেতু মেয়েদের এবার আমাদের সাব গেমসে মেয়েদের রেজাল্টটাই বেশি, 3টা গোল্ড আমরা মেয়েরাই পেয়েছি, তো এটা দেখে মেয়েরা তো আরও বেশি আসবে। আর আমার মনে হয় যে এখন আমাদের জিমে অনেক মেয়েরাই আসে। আচ্ছা, যদি আগ্রহের কথাটা বলি যে কোন ইভেন্টের প্রতি আগ্রহ বেশি? ইভেন্ট বলতে মেয়েদের ব্যাডমিন্টন, ফ্রিগেট, আর হচ্ছে হলো লং টেনিস, টেবিল টেনিস, এসবে আগ্রহী। কিন্তু ওয়েট লিফটিংয়ে মেয়েরা কমই আগ্রহী, কারণ হচ্ছে ওটা দেখতে দেখা যায় অনেক কষ্টের, কিন্তু আসলে যখন আমরা শিখেছি, শেখা যখন আমাদের হয়ে গেছে তখন এটা একদমই ইজি। তো ওরা দেখেই কষ্ট মানে ভয় পায়, ওরা করবে কি। এখন হয়তো বা যেহেতু সাকসেস এসেছে ওরা অবশ্যই আগাবে। আচ্ছা, তুমি যেমনটি বলছিলে ওয়েট লিফটিং দেখেই ভয় পায়, তাহলে তোমার এই সাহসটা কোত্থেকে এলো? আমিও দেখে ভয় পেয়েছি, ভয় পাইনি এরকম কিছু না, ভয় পেয়েছি, কিন্তু আসলে মামার জিনিসটা আগে দেখতে হবে। মামাকে ভয় পেতাম, তো ওনার ওই বকাঝকার ভয়ে তো কিছু হবে না করি, উনি মানে বকা দিবে এর কারণে ওই এখানে যাওয়া, মানে নিজের কোনো ইচ্ছাই ছিল না ওয়েট লিফটিং করবো। আচ্ছা, মানে আজকের অর্জনের অনেকটাই দাবিদার তাহলে মামা। হ্যাঁ। আচ্ছা, একটু জানবো যে হয় না যখন একটা মেয়ে অ্যাথলেট হয়, খেলোয়াড় হয়, তখন চারপাশের যে মানুষগুলো আছে অনেকটা কেউ কেউ ভালোভাবে নিচ্ছে, কেউ কেউ একটু মন্দভাবে নিচ্ছে, তোমার ক্ষেত্রে কি ঘটেছে? আমার ক্ষেত্রে আমার এলাকার মানুষগুলি যারা আছে আশেপাশে তাদের ক্ষেত্রে এটা নেগেটিভই ছিল প্রথমে। হ্যাঁ, প্রথমে তো পছন্দ বলতে রাস্তা দিয়ে যখন যেতাম এলাকার মানে পাড়াপোষে যে ছেলেগুলি আছে তারা টিস করতো, মানে যেটাকে মেয়েদের ইফটেজিং বলে, ওরকম ইফটেজিং করতো। তো ওটা আসলে কখনোই কানে দেইনি, কারণ আমার এটা করতে হবে। এলাকাবাসীরা যখন বলতো যে বাবাকে বলতো যে মেয়েটাকে দিয়েছো এই সেই, তোমার তো মানে অধপতন ছাড়া পতন হবে না, জাহান্নামেই যাবা, কোনোদিন বেহেশতে যাবা না। তার বাবা ওইসব শুনতো, তো শুনে আমাকে বলতো, আমি আর কিছু বলতাম না তখন বাবাকে। মা বলতো যে মানুষের কাজই বলা, ওরা বলুক, আমি ও আগাবে, আমরা তুমি আমি সাথে থাকলেই হবে। তো এখন এলাকাবাসী সব পুরো চেঞ্জ। আচ্ছা, এই যে এখনকার ভাবমূর্তি আসলে কি সেটি একটু আমরা দেখে নেই, আমরা চোখ রাখবো। সে যে বিশ্ব জয় করছে তার জন্য আমাদের সত্যি বুকটা ভরে যাচ্ছে। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। এরা আসলে সত্যি আমি কিভাবে যে আনন্দ প্রকাশ করবো সেই ভাষাই আমার কাছে নেই। মাবিয়া যে অবস্থায় সারা বিশ্ব জয় করলেন, আমরা এলাকার পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আমি মাবিয়া আক্তারকে ধন্যবাদ জানাই এবং তার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করতে। তো ভালো একটা নাম সুনাম অর্জন করেছে, এটা আমাদের জন্য একটা বিরাট একটা পাওয়া। আমরা আসলে খুব ধন্যবাদ, খুব আশাবাদী যে ও এত একটা বাংলাদেশের জন্য এত বড় একটা গোল্ড আমাদেরকে এনে দিছে, এটার জন্য আমরা খুব কৃতজ্ঞ, ওকে অভিনন্দন জানাচ্ছি। এশিয়া গেমসে স্বর্ণপদক করছে, সেজন্য আমরা যে আশেপাশে যারা আছি তারা খুব আনন্দিত, আমরা খুব গর্ববোধ করছি। আমরা দোয়া করি, একান্তভাবে দোয়া করতেছি সেজন্য আরও বড় খেলোয়াড় হয়। তুমি নিজেকে প্রমাণ করেছো বলেই কিন্তু সবার ভাবমূর্তি একেবারেই চেঞ্জ হয়ে গিয়েছে। এবং আমরা অনেক সময় দেখি যে অনেক মেয়েরাই কিন্তু খুব প্রতিভা নিয়ে আগায়, মেধা নিয়ে আগায়, কিন্তু একটা সময় দেখা যায় সবার কথায় পিছপা হয়ে যাচ্ছে। তাদের জন্য তোমার কি সাজেশন থাকবে আমরা শুনবো, তবে ভালোবেসে একজন দর্শক যোগ দিয়েছে, ফোনটি নিয়ে ফিরছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সঙ্গে? সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কার সাথে কথা বলছেন? মাদার, আমি ওই যে মাবিয়ার সাথে কথা বলবো। নিশ্চয়ই, কথা বলুন। মাদার, কেমন আছো মাদার? জি, ভালো আছি। মাদার, এটা আসলে মাদার নামটা ইসলামিক একটা নাম, আমাদের বংশধর নবীর বংশধরের একটা নাম। জি, এত ভালো লাগছে মাদার, তুমি যে আমাদের জন্য যে অর্জন নিয়ে আসছো, তোমাকে এত ভালো লাগছে বলার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। তুমি যখন বিজয় মঞ্চে দাঁড়াইছো, কাঁদছো, তখন আমিও কাঁদছি। এত ভালো লাগছে। আই লাইক ফর ইউ মাদার, আই লাইক ইউ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। হৃদয় থেকে তোমাকে ভালোবাসা মাদার। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে উনি যেন তোমাদের পরিবারকে আরো উজ্জ্বল করে এবং দেশ এবং জাতির যে জয় তুমি নিয়ে আসছো, এটা তোমার নাম তো আসলে সীমান্ত, তুমি সীমান্ত পার হইছ, এখন তোমার বিশ্ব জয় করতে হবে, বিশ্ব পাড়ি দিতে হবে। আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমাকে আরো অনেক বড় মানুষ করে, এই আমার প্রত্যাশা। তুমি
ভালো থেকো মা। জি জি অবশ্যই। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, এবং আপনাদের এই প্রত্যাশার জায়গাটা নিশ্চয়ই মাবিয়া পৌঁছতে পারবে। আমাদের সেই প্রত্যাশা। ভালো থাকবেন, আপনাদের সকলের দোয়া ওর সাথে আছে। যা বলছিলাম যে এলাকার মানুষ একেবারে বদলে গিয়েছে কিন্তু আগের জায়গা থেকে। অনেক মেয়ে আছে, হ্যাঁ অনেক মেয়ে আছে দেখা যায় যে খেলতে গিয়ে কিন্তু একটা সময় এরকম করে পিছিয়ে যাচ্ছে। তাদের জন্য কি সাজেশন থাকবে? তাদের জন্য আমি বলবো আমাকে ফলো করো। আমাকে অনেকে অনেক কথা বলেছে, যেহেতু আমি যে এলাকাটায় থাকি ওই এলাকাটাতে মানে মানুষের কথা শুনে আগে বের হওয়াটা অসম্ভব আমার ক্ষেত্রে। আর ওদের যদি ওরা ওই অবস্থায় যদি মানুষের কথা শুনে চলে যায় তাহলে এটা ওদের নিজের ভুল। মানুষের কাজে মানুষকে আটকে দেওয়া, মানুষকে আগে বের হয়ে দেওয়ার জন্য না, ওরা আটকাবেই। তো আমার মতো যদি ওরাও ওটা ইনভলভ করে আগে বের হয় তাহলে আমার মতোই একদিন ওরাও হবে। নিশ্চয়ই, আমাদেরও ওই প্রত্যাশাই থাকলো। একটু আসবো যে ন্যাশনাল টিমে তুমি আছো, তোমার সাথে সাথে আরও কারা আছে? আমার সাথে আরও আপুরা আছে, সাথী আপু, নিশু আপু, রেশমা আপু, ফিরোজা আপু, মিনা আপু, ফুলবতী আপু, এরা আমরা সবাই ন্যাশনাল টিমে আছি এখন। তা এদের আসলে এদের কথা নাই বলে না। আর রেশমা আপু, সাথী আপু, নিশু আমার অনেক হেল্প করেছে এবার গেমের সময়, যখন আমার হাতে ফ্র্যাকচারটা ছিল তখন আসলে ওনাদের আমি প্র্যাকটিস করতে, আমি খাওয়া দাওয়াটাই করতে পারতাম না টোটালি, ওনারা আমাকে খাইয়ে দিত, ওনারা আমাকে খুব যত্ন করেছে। আর তাদের এত পরিমাণে ধন্যবাদ যে আজকে যে অর্জনটা আমি করেছি কিছুটা ওনাদের মধ্যেও যায়। সবার সহযোগিতা ছিল বলাই যায়, অনেক সহযোগিতা ছিল। একজন দর্শক আছে মাবি, আমরা ফোনটি নিয়ে ফিরবো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কার সাথে কথা বলছি? মাবিয়ার সাথে কথা বলবো আমি, সাজেদার, ওনাকে বলেন। জি বলুন। হাই সাজেদার ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ, কেমন আছো রে? হ্যাঁ ভালো আছি। তোমাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে, তোমার অর্জনের জন্য আমরা সবাই খুশি। ওয়েট লিফটিং পরিবার খুশি, পুরা পরিবার। থ্যাংক ইউ। শহীদ সাহেব, তারপরে সবাই আমরা যারা ওখানে ছিলাম তোমাদের সাথে সবাই খুব মিস করি, সবসময় মিস করি। তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। আর অবশ্য আপনাদের তো আমি মিস করি, আসলে 6টা মাস আপনাদের সাথে আমি কাটিয়ে আসছি, এখন আপনাদের অনেক মিস করি আমি। মানে একটা ফ্যামিলি ছিল এখানে আমার। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো, তোমার জন্য অনেক দোয়া। জি ভাইয়া। আচ্ছা ভালো থাকো। জি ভাইয়া। অনেক ধন্যবাদ ভাইয়া, আপনি অনেক অনেক ভালো থাকবেন। সম্ভবত সতীর্থ তোমার। সবার সহযোগিতা নিয়ে কিন্তু এগিয়ে যেতে হয়। একটু যেমনটি শুনছিলাম যে ন্যাশনাল টিমে আছো, যদি বলি যে এরকম অ্যাথলেট তৈরি করার ক্ষেত্রে কিন্তু ইকুইপমেন্টের দরকার আছে। ইকুইপমেন্ট সাপোর্ট আমাদের কেমন সে বিষয়ে আমার জানার আছে, তবে একটা ছোট্ট বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতি নিয়ে ফিরছি। প্রিয় দর্শক, মিস্টার ম্যাঙ্গো তারকা আলাপের একান্ত আলাপে আজ গল্প হচ্ছে সীমাহীন প্রতিকূলতায় নিজেকে প্রচেষ্টায় সফলতা হিসেবে তৈরি করা। এবারে রেসে গেমসে ওয়েট লিফটিংয়ে নিজস্ব ক্যাটাগরিতে সোনার মেডেল অর্জন করা সীমান্ত মাপিয়ার সঙ্গে গল্পের ঠিক এই জায়গাটিতে আবারও ফিরবো, তবে খানিকটা বিরতির পর সঙ্গেই থাকবেন। ফিরে এলাম আজকের তারকালাপের গল্পের শেষ অংশে। সঙ্গে আছেন বাংলাদেশের চ্যাম্পিয়ন অ্যাথলেট, 2015 সালের বাংলাদেশের ওয়েট লিফটিংয়ে প্লেয়ার অব দ্য ইয়ার ওয়েট লিফটার সীমান্ত মাবিয়া। চলুন ফেরা যাক গল্পে। মাবিয়া, ফিরে এলাম। যেমনটি বলছিলাম, ন্যাশনাল টিমে যে ইকুইপমেন্ট সাপোর্ট আছে সেটা কতটা আমাদের যদি বলি যে যথেষ্ট? যথেষ্ট বলা যায়, মানে যেটা না করার মতো, কারণ আমাদের ন্যাশনাল টিমে যেটা প্রয়োজন ওটা আমাদের অনেক কম। আমরা ছেলে মেয়ে অনেক, ন্যাশনাল টিমে এখন আমরা 15 জন আছি ছেলে মেয়ে, 8টা ছেলে 7টা মেয়ে। তো এদের যে প্র্যাকটিস করার জন্য যেগুলি প্রয়োজন আসলে ওইটা আমাদের যথেষ্ট পরিমাণ দিতে পারছে না। তারপর নিজের অ্যাডজাস্ট করে করতে হচ্ছে, যেহেতু আমরা বলতে পারবো না কিছু। ওগুলি যদি আমাদের মানে বেশি বেশি হয় তাহলে আমাদের প্র্যাকটিস করতে অনেক সুবিধা। হয়তো আমি লিফট করতে যাচ্ছি, আমার পিছনে আরেক দেশে আরেকজন বসে আছে, আমি লিফট করে আসবো, আমার প্লেটটা খুলে নিয়ে ও মারবে। এটা করলে তো আসলে প্র্যাকটিস করা সম্ভব না। তো বাহিরের সিস্টেমটা হচ্ছে এক একটা ডাইসে সেট দেওয়া, মানে এই ডাইসে 2জন করবে, এই 2জনের যে প্লেটটা প্রয়োজন সেই প্লেটটা এক ডাইসের কর্নারে সাজিয়ে রাখা। আর আমাদেরটা হচ্ছে হলো 2 ডাইসের প্লেট মানে রাখা, মানে আমাদের সেটগুলি অনেক কম, ওই তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি। ইন্টারন্যাশনাল যখন ইভেন্টগুলোতে যাও তাদের আসলে যদি ইকুইপমেন্টের যদি আমাদের বাংলাদেশের সাথে যদি সামঞ্জস্য বলি, কতটা? অনেক কম, আসলে এক ভাষাই বলা যায় অনেক কম। ওদের সাথে মানে ওদের অনেক অনেক মানে খেয়াল, মানে এগুলির জন্য ওদের অনেক কিছু দেয়, আর আমাদের ওই তুলনায় কিছুই নেই। আর ওই তুলনায় যদি আমরা ওদের সাথে কম্পেয়ার করতে যাই তাহলে আমরা কিছুই না। এবং সুযোগ সুবিধার প্রশ্ন আমি আসবো, তবে একজন দর্শক আছে, আমি ফোনটি নিয়ে ফিরছি।
হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি খুলনা থেকে বলছি। জি বলুন, কে আছেন আমাদের সঙ্গে? আমি মাবিয়ার সাথে একটু কথা বলতে চাই। জি, নামটি বলে কথা বলুন। আমার নাম নুরুদ্দিন মাবিয়া, সোনার মেয়ে মাবিয়া। তোমাকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে সালাম, স্যালিউট। আই স্যালিউট ইউ। ধন্যবাদ। লাইক এনিথিং, ইউ মেড আস প্রাউড। একটি জাতির জন্য যা যা প্রয়োজন তুমি সেই স্বপ্নের ছোঁয়াটুকু আমাদেরকে দিতে পেরেছো। তোমাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর একটা কথা, বাধা বিপত্তি আসবেই, কিন্তু আমি একজন সত্যিকার মুক্তিযোদ্ধা হিসাবে বলছি, তুমি কিন্তু এই প্রজন্মের মুক্তিযোদ্ধা। বাধা বিপত্তি আসবে, সেগুলোকে দু হাতে সরিয়ে দিয়ে তুমি আরো সামনের দিকে এগিয়ে যাও। আমি অন্তর থেকে দোয়া করি তুমি এবং তোমরা ভালো থেকো, যারা আমাদের মুখ উজ্জ্বল করছো। হ্যাঁ, অবশ্যই দোয়া করবেন আমার জন্য, যেন আমি আগে আরো ভালো করতে পারি। সেই সাথে আপনাকে অশেষ ধন্যবাদ। একজন মুক্তিযোদ্ধা হিসেবে কিন্তু আপনিও কিন্তু আমাদের পুরো দেশ কিন্তু অর্জন করে দিয়েছেন। অনেক অনেক ভালো থাকবেন আপনি। যেমনটি বলছিল, খুব বড় একটা কথা কিন্তু সে বলেছে, তুমি এই প্রজন্মের মুক্তিযোদ্ধা। বিষয়টি কেমন লাগলো? অনেক ভালো লাগলো। আমাদের দেশকে যে এর আগে একবার এই স্বাধীনতা দিয়েছিস, তার মুখ থেকে নিজের জন্য একটা কথাটা শুনে অনেক কিছু। নিশ্চয়ই। এবং সুযোগ সুবিধার কথা জিজ্ঞেস করছিলাম যে একজন ন্যাশনাল অ্যাথলেট হিসেবে যদি ন্যাশনাল টিমে যখন তুমি আছো, সুযোগ সুবিধার ব্যাপারগুলো আসলে কেমন? সুযোগ সুবিধাটা আমাদের অনেক কম, মানে আমাদের নিজ খরচে নিজেভাবে আগায় যেতে হয়। আর ন্যাশনাল টিমের প্লেয়ারদের হবে, ওরা ক্যাম্প করবে, ক্যাম্প থেকে টুর্নামেন্টগুলি খেলতে যাবে, ক্লাবগুলি খেলতে যাবে, কিন্তু ওইটা আমাদের মধ্যে নেই। আমরা বাসা থেকে যে প্র্যাকটিস করে নিজ খরচে যেটা হয় নিজে আয়ত্তে, সেইটা করে আমরা সব কিছু করতে যাই। কিন্তু ন্যাশনাল টিমের প্লেয়াররা থাকবে, একটা ক্যাম্পে থাকবে, ক্যাম্প করবে, খাবে, প্র্যাকটিস করবে, ঘুমাবে। ওদের বাসার কোনো টেনশন থাকবে না, আদার্স কোনো টেনশন থাকবে না, কিন্তু আমাদের এটা করতে হয়। আমাদের ফ্যাসিলিটি অনেক। এবং তোমার মতো যারা সুবিধা বঞ্চিত রয়েছে তাদের কথা যদি আসি, তারা যদি মাবিয়া হতে চায়, তাদের জন্য স্বপ্ন দেখাটা কতটা জরুরি এবং স্বপ্ন অনুযায়ী, টার্গেট অনুযায়ী কাজ করাটা? স্বপ্ন মানুষ দেখলে সেটা কখনো না কখনো হয়। আমি যেমন স্বপ্ন দেখেছি, সেটা আমার ওরা হয়েছে, তো ওরাও স্বপ্ন দেখুক। আর স্বপ্নের সাথে চেষ্টাটাও প্রয়োজন। আমি স্বপ্ন দেখলাম যে আমি বাংলাদেশের বেস্ট প্লেয়ার হব, কিন্তু ওর সাথে স্বপ্ন আমি বাসায় বসে বসে দেখলে হবে না, আমার কষ্ট করতে হবে। আমার কষ্ট না করলে এটা কখনোই সম্ভব না। আমার জার্নিতে আমার এই স্বপ্নটা আসতে হবে, আমার অনেক কষ্ট করতে হয়েছে। আর ওরা যারা স্বপ্ন দেখছে, আমার বোনরা, ভাইরা যারা দেখতেছে, তারাও অনেক কষ্ট করতে হবে। কষ্ট করলে একদিন সেই স্বপ্নটা পুরো হবেই। নিশ্চয়ই। এবং এসএ গেমসে যে স্বর্ণজয়ের আমরা যে বিষয়টি নিয়ে এতক্ষণ ধরে কথা বলছি, এটা যদি একটু জানতে চাই, এটার প্রিপারেশনটা কবে থেকে শুরু হয়েছিল? আমরা আগস্ট থেকে 2015 আগস্ট থেকে শুরু করেছি। আর আমরা 6 মাস পেয়েছি ক্যাম্পের জন্য। আর আগস্টের 2 তারিখ থেকে ক্যাম্প শুরু করেছি। আর ইন্টারন্যাশনাল ইভেন্টে যদি অংশগ্রহণ করতে হলে কোন কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়? ইন্টারন্যাশনাল কম্পিটিশনগুলিতে যেতে হলে আসলে তো অনেক কিছুই করতে হয়। বিশেষ করে মেন যেটা হয় ওটা হচ্ছে প্র্যাকটিসটা মাস্ট বি করতে হবে, না করলে ওখানে যাওয়া সম্ভব না। আর যেগুলি আছে খাওয়া দাওয়ার বিষয়টা, ওগুলি না করলেও হয়, কারণ সবার বাসার খরচে করা সম্ভব না। যদি ক্যাম্প হয় তাহলে আমাদের ওটা সম্ভব, যে ক্যাম্পের একটা নির্দিষ্ট খাবার আছে, ওই খাবার অনুযায়ী আমরা যাচ্ছি। কিন্তু বাসায় যদি থাকে তাহলে ওই খাবারটা আমরা কন্টিনিউ বাসায় করতে পারি না, সবার তো ওরকম অ্যাবিলিটি নেই। তো ওই প্র্যাকটিসটা আর খাবারটা এটা যদি ঠিক থাকে তাহলে আমাদের রেজাল্ট অনেক ভালো হয়। এবং তুমি প্রথমেই বলছিলে যে তুমি ইনজুর্ড হয়েছিলে কিছুদিন আগে, এবং সেই যদি বলি সাহসটা কিভাবে এলো তোমার যে এরকম একটা করে? সাহসটা হলো আমার গেম পার্টনার, আসলে ওদের প্রশংসা করার মতো। আমাদের উভয়ের ভাইয়ারা, আপুরা, এদের নাম আসলে মেনশন করতে গেলে কাকে রাখে কাকে বলবো, আসলে সবাই আমাকে ফুল সাপোর্ট করেছে। আমি বাদে আমার টিমের সবাই, আর 14 জনই পুরো সাপোর্ট করেছে। বলেছে যে তুই হাতে ব্যথা পেয়েছিস, 2 সপ্তাহ রেস্ট কর। তারপর কিন্তু আমার হাতে কিন্তু ফ্র্যাকচার, কিন্তু ওরা বলতেছে রেস্ট কর, তুই মেডেল পাবি। তো আমি তো জানতাম যে আমার ফ্র্যাকচার, আমি তো আগাতে পারবো না। তারপর নিজে অনেক কান্না করেছি যে যেতে পারবো না। 6 মাস নিজের কেরিয়ারের 5 বছরের কেরিয়ারে আমি 6 মাস যেই ট্রেনিংটা করেছি সেটা আমি এতদিন করিনি। নিজে একটা বাংলাদেশে ভালো কিছু দিব সেইটাই ভেবেছিলাম। আসলে নিজেকে এই পারফরমেন্সটাকে গড গিফট বলা যায়। আসলে একটা মানুষের হাতে ফ্র্যাকচার নিয়ে যে গোল্ড মেডেলটা পাওয়া, এটা আসলে গড গিফট। আর যাওয়াতে অনেক হেল্প করেছে আমার ইয়েতে। আর যেটা বলবো সেটা হচ্ছে যে আমি যখন লিফট করতে গিয়েছি তখন আমার গেম পার্টনারদের, আমার কোচদের মানে ফেসগুলি দেখার মতো ছিল। মানে আমি ব্যথা পাচ্ছি, আমি না, ওনারাই পাচ্ছে।
মানে চমৎকার। এই ভাঙা হাতও কিন্তু তোমার মনোবলটা কিন্তু ভাঙতে পারেনি। না, ভাঙতে দেয়নি। আমার টিমের কেউ আমাকে ভাঙতে দেয়নি। আমি নিজেও ভেঙে গেলেও তারা আমাকে রেখেছে যে খুব অল্প সময় নিজেকে প্রস্তুত করেছো, বোঝাই যাচ্ছে। একজন দর্শক আছে মাবি, আমরা ফোনটি নিয়ে ফিরছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, ভালো আছেন? জি ভাইয়া, ভালো আছি। কে আছেন আমাদের সঙ্গে? জি আমি হচ্ছে এনামুল হক বিজয়। জি ভাইয়া বলুন, আমরা শুনছি। তো আমি মাবিয়া আপুর সাথে একটু কথা বলার জন্য আপু যদি দিতেন। অবশ্যই, কথা বলুন। হ্যালো ভাইয়া। হ্যাঁ আপু, ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আপু আপনাকে না খুব সুইট লাগতেছে। থ্যাংক ইউ। আপু আপনাকে না মানে কি বলবো, মানে আপনি যে স্বর্ণপদক জয়ী হয়েছেন, মানে আমরা অনেক খুশি আপু। অর্জনটা আপনাদের জন্যই করা। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। দর্শক মনে হচ্ছিল একেবারে আবেগ আপ্লুত হয়ে গিয়েছে এবং মনে হচ্ছিল কান্না করছিল। এই ভালোবাসার আসলে প্রতিদান মনে হয় যে আসলে দেবার মতো কিছু না। অনেক। একটু জানবো যে মাবিয়া, কাজ করতে যে বা খেলতে যে সবচেয়ে প্রথমে যে বিষয়গুলো মাথায় রাখতে হয়, বলছিলে যে ফিটনেসের ব্যাপার আছে, সব কিছুর ব্যাপার আছে। আমরা জানি নেক্সটে তুমি অলিম্পিক্সে যাচ্ছ, সার্বিক যদি প্রিপারেশনের কথা বলি কেমন? প্রিপারেশনটা এখন যেহেতু গেম আমি একটা শেষ করে এসেছি, তো আমার ডক্টর বলেছিল রেস্টের জন্য হাতের, তো আমি রেস্ট করেছি 1 সপ্তাহ। তারপরে এখন আমি নেক্সট উইক থেকে প্র্যাকটিস শুরু করব। অলিম্পিকে সিলেকশনটা করাটা ইম্পর্টেন্ট সবার। ফার্স্ট অলিম্পিক সিলেকশন করতে যাব অলিম্পিকের এপ্রিলে উজবেকিস্তান। তো ওইখানে নিজের প্র্যাকটিস বেস্ট যে পারফরমেন্সটা আছে ওইখানে আমি করব। যদি কোয়ালিফাই করতে পারি তাহলে ইনশাল্লাহ যেতে পারবো। আর প্রস্তুতিটা তো অনেক ভালো করেই করতে হবে, অলিম্পিক যেহেতু। নিশ্চয়ই, আমাদেরও সে একেবারে অপেক্ষায় আমরা থাকলাম। একটু জানবো যে পড়াশোনাও তো নিশ্চয়ই চালিয়ে যাচ্ছ, সে প্রসঙ্গে একটু আসতে চাই। পড়াশোনা গ্যাপ ছিল অনেক দিন, তো এখন আবার কন্টিনিউ করেছি। উন্মুক্ত ইউনিভার্সিটিতে পরীক্ষা দিব। আর এখন যেহেতু অলিম্পিকটা, তো ক্লাসটা তো প্রতি শুক্রবার হয়, তো প্র্যাকটিসটা কন্টিনিউ চালাবো। প্র্যাকটিসের পাশে এখন পড়াশোনাটা তো একটু ধ্যান দিতে হবে, কিন্তু একটু পড়াশোনা থেকে একটু ধ্যানটা আমার অলিম্পিকের দিকেই দিতে হবে, কারণ একটা প্লেয়ারের স্বপ্নই অলিম্পিক। আর যেহেতু আমি লং টাইম না ওয়েট করে শর্ট টাইমে পাচ্ছি, তো আমার স্বপ্নটা অলিম্পিকের দিকে একটু ধ্যানটা বেশি যাবে পড়াশোনার থেকে। এবং অ্যাথলেট তৈরি করতে হলে সার্বিকভাবে যদি বলি যে ইনস্টিটিউশন বা ট্রেনিং সেন্টার কতটা জরুরি? ট্রেনিং সেন্টারটা অনেক জরুরি। আর আমাদের যে ট্রেনিং সেন্টারটা আছে ওটা আমাদের ন্যাশনাল টিমেরই হয় না, আমরা অন্যান্য প্লেয়ারদের কিভাবে দিব। আর আমাদের ট্রেনিং সেন্টার যেটা আছে অনেক ছোট। আর আমি মানে এত একটা ছোট ট্রেনিং সেন্টার যে আমরা যদি 2 ডে এসে প্র্যাকটিস করি, আরেক ডে এসে প্র্যাকটিস করার মতো মানে থাকে না, জায়গাটা থাকে না, তো স্পেস থাকে না। তো এখন আমাদের ট্রেনিং সেন্টারটা যদি একটু বড় হয়, ট্রেনিং সেন্টারটা যদি একটু বড় সড়ো হয়, তাহলে আমরা ন্যাশনাল টিম এক সাইডে প্র্যাকটিস করলে আমাদের জুনিয়র আরেক সাইডে প্র্যাকটিস করতে পারে। এবং আমরা কিন্তু তোমার অর্জন করার পরে কিন্তু আমরা শুনেছিলাম যে কিছুটা হতাশাও তোমার কাজ করেছে, সংবর্ধনা বা এই বিষয়গুলো নিয়ে খুব ছোট্ট করে শুনতে চাই। আমি যখন আসছিলাম ইন্ডিয়া থেকে, তখন আমার সাথে আরও 2-3টা টিম এসেছে, খো আর সাইক্লিং। ওরা বলছে গোল্ড মেডেলের সাথে যাচ্ছি। আসলে যখন আমার টিমে যে কোনো একজন একটা টিমে গোল্ড পায়, তার সাথে যদি অন্য টিম যায়, তখন ওকে যদি রিসিভ করতে আসে, তখন নিজের কাছেও ভালো লাগে যে আমার টিমের একটা রিসিভ করতে আমরা ওর সাথে এসেছি, তখন নিজের কাছেও একটা আনন্দ লাগে। কিন্তু ওরা যখন আসলে তখন আমাকে বর্ডারে বলতেছে গোল্ড মেডেলের সাথে আসছি, তারপরও এই অবস্থা, তখন নিজের কাছে খুব কষ্ট লেগেছে। আমি কষ্ট পাইনি যে আমাকে কেউ বর্ডারে আনতে যায়নি বা কেউ করেনি, কিন্তু তারপর হয়তো বা ভেবেছি কেউ জানে না, ওটা নিজেকে নিজে বুঝ দিয়েছি। কিন্তু তারপরে যখন শুনলাম যে আমাকে বলতেছে আমার পাশের আপুরা যে গোল্ড মেডেলের সাথে এসেছি এই অবস্থা, তখন নিজের কাছে খুব কষ্ট লেগেছে। এটা আমার মনে হচ্ছিল যে আমাকে অপমান করা হচ্ছে, আমার গোল্ড মেডেলকে আর আমার দেশকে, যে আইসা আমার দেশ কিছু করতে পারছে না। তারপরে যখন বর্ডারটা ক্রস করে ঢাকায় আসলাম, ঢাকায় আসার পরও মানে ভোরে নেমেছি অনেক, তখনও কিছু ছিল না। বাসার সামনে আম্মু আব্বু দিয়েছে, তারপরের 2 দিন বাসাতেই ছিলাম, কেউ কোনো রেসপন্স করেনি না। আমি যেদিন এসেছি তারপরে আমাদের ওইখানকার এলাকার একজন আছে কাজল, উনি আমাকে দিয়েছে, আমাকে বাসায় ডেকে সম্বর্ধনা দিয়েছে উনি।
ওনাকেও থ্যাঙ্কস, ফার্স্ট টাইম উনিই শুরু করেছে। এবং একটি কথা তো আমি বলতেই পারি মাবিয়া, যে আজকের অনুষ্ঠানের পরে তোমার যে ছোট ছোট অনুযোগগুলো ছিল সেটা কিন্তু লাঘব হয়েছে। মাবিয়া, তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো এবং তোমার স্বপ্ন নিয়ে তুমি এগিয়ে যাবে, আর অনেক অনেক অর্জন বাংলাদেশের জন্য নিয়ে আসবে এবং বাংলাদেশকে তুমি প্রতিনিধিত্ব করবে, এই প্রত্যাশা আমাদের থাকলো মাবিয়া। এবং যে খেলোয়াড় হিসেবে যে যে সংকুলতার কথাগুলো বলছিলে, যে সংকীর্ণতার কথাগুলো বলছিলে, সেগুলোও কাটবে আমরা প্রত্যাশা করতে পারি। অনেক ভালো থেকো এবং আমাদের পক্ষ থেকে তোমার জন্য খুব ছোট্ট একটি ভালোবাসার উপহার। থ্যাংক ইউ আপু। এবং আরেকটি উপহার। থ্যাংক ইউ, আবারও ধন্যবাদ। দর্শক, গল্পে গল্পে আমরা আমাদের আয়োজনের শেষ মুহূর্তে চলে এলাম। বাংলার নতুন দিনের নতুন মানুষ, নতুন মেধাবী মুখ দেশের কাছে, বিশ্বের কাছে নিজেকে কোন উচ্চতায় নিয়ে যাবে সেটি সময়ই বলে দেবে। তবে এর মধ্যেই সে যতটুকু করে দেখিয়েছে সেটিকেই প্রশংসা করতে দোষ কোথায়? আশা করি সকলেই এ বিষয়ে একমত হবেন। আর হ্যাঁ, আরও একটি বিষয় কিন্তু বারবার প্রমাণ হয়ে গেল, আর্থিক দৈন্যতা মানুষের ইচ্ছে শক্তি এবং প্রচেষ্টার কাছে কিছুই নয়। মূল কথা হলো কিছু করে দেখানোর চেষ্টা, নিজেকে এগিয়ে নেবার আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষাকে সামনে রেখে মাবিয়া আরও অনেক দূর এগিয়ে যাবে, পূর্ণ হোক তার সকল ইচ্ছে। জাতি হিসেবে আমরা হই বিশ্বময় আরও একটি গৌরবের অংশ। এ কামনায় আজ এ পর্যন্তই। কাল আবারও দেখা হবে প্রিয় কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন, ভালো রাখুন নিজেকে এবং চারপাশের সবাইকে।